জয় হিন্দ ফ্রেন্ড। ৭৯তম স্বাধীনতা দিবসের তরফ থেকে আমি তোমাদেরকে জাতীয় পতাকা সম্বন্ধে কিছু ছোট ছোট তথ্য জানাবার চেষ্টা করব। আমাদের সকলের কিন্তু এই ছোট ছোট তথ্যগুলো কিন্তু জানা প্রয়োজন। আমাদের জাতীয় পতাকা স্বাধীনতা দিবসে মূলত আমরা পতাকা উত্তোলন করি। এটা আমাদের দেশের সব থেকে বড় উৎসব। তো পতাকাতে আমাদেরকে অনেক কিছু মেসেজ দিয়েছে, যে পতাকা সম্বন্ধে আমরা যেটা দেখছি এটা শুধু খালি পতাকা নয়, আমাদের দেশের হচ্ছে একটা সিম্বল। আমরা এই কি বোঝাতে চেয়েছে আমাদেরকে, আমরা সেটা জানার চেষ্টা করব। এটা যদি আমরা না জানি তাহলে আমাদের পতাকা উত্তোলন করা বিফল হয়ে যায় প্রতি বছর। যে আমরা এত কিছু আমরা অমূর্খ অজ্ঞানতা হয়ে থাকছি কেন, জাতীয় পতাকা উত্তোলন করেও আমাদেরকে জাতীয় পতাকা উত্তোলন করার মানে কি সেটা আমাদেরকে জানতে হবে। তার আগে জানবো জাতীয় পতাকা কবে থেকে উত্তোলন করা শুরু হলো। আমরা এখন মানে 2025-এ 79তম 79তম আমরা স্বাধীনতা দিবস পালন করছি। জয় হিন্দ। তো আমরা প্রথমে দেখি জাতীয় পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ 1947 সালে 22শে জুলাই ব্রিটেন গণপরিষদ থেকে অ্যাপ্রুভাল করে দেয় যে ভারত জাতীয় পতাকা রাখতে পারে এবং আমরা উত্তোলন করব, আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দেয়। এবং তারপরে জুলাইয়ের পরে কিন্তু আগস্ট হয় 1947 15ই আগস্ট কিন্তু আমরা পতাকা উত্তোলন করি। ভারত স্বাধীন হয়ে গেছে, মানে ইংরেজরা ভারতবাসীদের হাত তুলে দিয়েছে, তোমরা শাসন করো। তার আগে কারা শাসন করতো? ইংরেজরা শাসন করতো। রুলিং পার্টি থাকতো, ব্রিটেন থেকে যা নিয়মকানুন আসতো সেই নিয়মকানুন মেনে আমাদের দেশ শাসন হতো। 1947-এর পর আমরা কি করলাম, আমাদের নিজের মধ্যে আমরা কাউকে এমপি এমএলএ মন্ত্রী তৈরি করার পর আমাদের নিজের শাসনে পেলাম। আমরা শাসন যখন পেলাম পতাকা উত্তোলন করার পরই কিন্তু পেলাম। কিন্তু আমরা মেন হচ্ছে পতাকা উত্তোলন আমাদের কখন হলো? 15ই আগস্ট 1947 প্রথমবার হলো। কিন্তু আমরা অ্যাপ্রুভাল পেয়েছিলাম 22শে জুলাই 1947-এ। দেখো পতাকা হচ্ছে, এটা হচ্ছে পতাকা, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ পতাকা। এই পতাকার ডিজাইন করেছিল সেটি হচ্ছে মানে যে মহান ব্যক্তি শিল্পী, তার নাম হচ্ছে পিংলি ভেঙ্কায়া কিন্তু পতাকাটি ডিজাইন করেছিল। প্রায় 1911-তে কার্চি কংগ্রেস অধিবেশনে কিন্তু এই ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছিল, কার্চি অধিবেশনে। এবং এটা কিন্তু তখন কিন্তু আমরা উত্তোলন করতে পারতাম না। আস্তে 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 আমাদের স্বাধীনতার মোড় যখনই আমরা চূড়ান্ত উপরে পৌঁছে গেল, যে ইংরেজরা মনে করলো যে আমাদের দেশকে আর গোলাম করে রাখা যাবে না, তারপরে কিন্তু আমরা সাবমিট করলাম ব্রিটেনীয় সংসদ থেকে। তখন কিন্তু আমাদেরকে 22শে জুলাই আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দিল, তোমাদের হ্যাঁ তোমরা পতাকা উত্তোলন করতে পারবে। নিয়ে আমরা 15ই আগস্ট কী করলাম, আমরা পতাকা উত্তোলন করলাম। কিন্তু 1911-য় ডিজাইন তৈরি হয়ে গেছিলো। কে তৈরি করেছিল? পিংলি ভেঙ্কাই। তো আমরা ডিজাইন যখন তৈরি হয়ে গেল, এবার আমরা জানি আমাদের জাতীয় পতাকাতে 3টি রং আছে। কয়টি রং? 3টি রং। একটি দেখতে পাচ্ছি এটা গেরুয়া, যাকে আমরা কেশরীয় কালার বলি, মানে কেশরী মানে কেশর দেখেছো কেশর, সেরকম কেশর, একে গেরুয়া কালার বলছি। 2 নম্বর মাঝখানে আছে সাদা কালার, আর 3 নম্বরে আছে যে আমাদের হচ্ছে সবুজ কালার। তো আমরা গেরুয়া কালারের মানে হচ্ছে, গেরুয়া কালারের এটা আমাদের একটা স্পষ্ট মানে জাতীয় পতাকা তৈরি হয়েছে কতদিন আগেও, আমরা তারপরেও কিন্তু আমরা অ্যাপ্রুভাল দিচ্ছি, কিন্তু আমাদের এখানটা একটা মেসেজ দিচ্ছে যে গেরুয়া কালারের মানে কি। গেরুয়া কালার মানে হচ্ছে যে আমরা ত্যাগ করতে পারি। ভারতবর্ষে যে কোনো ব্যক্তি কোনো কিছু হারিয়ে যায়, সন্তান মারা যায় বা কোনো কিছু হয়ে তার ত্যাগ করতে পারে। একটা মানে নিজের একটা ব্লাড ডিএনএতে ঢুকে আছে যে ওরা ত্যাগ করতে পারে। কেউ যদি ছিনতাই করে নেয়, টাকা পয়সা কেড়ে নেয়, সেটা ত্যাগ করে দিয়ে নতুনভাবে জীবনযাপন করতে পারে। সেই ত্যাগ করার এখানে কথা বলা হয়েছে। মানে তোমার জীবনে যত কষ্ট আসুক সেগুলোকে ত্যাগ করে নতুন করে জীবন শুরু করো, সেই ত্যাগকে বলা হয়েছে ত্যাগ। সহ্য মানে এখানে সহ্যের প্রতীক, মানে তোমাকে কেউ অত্যাচার করেছে, সেই অত্যাচারকে তুমি সহ্য করেছো। যেমন ইংরেজরা ভারতকে মানে এমনভাবে শোষণ করেছিল নীল চাষ করার সময় বা রুলিং করার সময়, মানে মানুষকে সবসময় হাঁটুর নিচে রেখেছিল, সেগুলো তো মানুষ সহ্য করেছিল। আমাদের যে সমস্ত মানে যেমন হচ্ছে ভগৎ সিং, ফাঁসি দেওয়া হয়েছিল, তার পরিবার তো সহ্য করেছিল। ক্ষুদিরাম বসু ফাঁসি দেওয়া হয়েছিল, তার পরিবার তো সহ্য করেছিল।
তাহলে যেমন হচ্ছে ত্যাগ, তার পরিবার তো ত্যাগ করেছিল তার সন্তানকে, ভগৎ সিংয়ের পরিবার ত্যাগ করেছিল তার সন্তানকে। এই সব ত্যাগকে বোঝানো হয়েছে যে পুরনো যত দুঃখ কষ্ট সবকে তোমাকে ত্যাগ করতে হবে। এই গেরুয়া কালারের মানে হচ্ছে এটা, যে এরকম নয় যে গেরুয়া কালার মানে তুমি একবারে মহান কোনো ধর্মিক ব্যক্তি চলে যাবে, মানে এই পতাকাতে কোনো ধর্মিক কোনো কালার নেই। এটা একটা ত্যাগকে সিম্বল দিচ্ছে। তোমার জীবনে যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো তুমি ত্যাগ করো এবং সেগুলোকে তুমি সহ্য করো বলা হয়েছে গেরুয়া কালারের অর্থ। 2 নম্বর হচ্ছে সাদা। সাদা হচ্ছে একটা শান্তির সিম্বল। সাদা আমাদের রাখা হয়েছে যে আমরা কোনো দেশকে আগে থেকে মারবো না, যুদ্ধ করব না, আমরা শান্তিভাবে জীবনযাপন করতে পছন্দ করি। ভারতবর্ষের প্রত্যেকটা ব্যক্তি সবসময় কী চাই? শান্তিতে থাকতে চাই, কারো অশান্তিতে থাকতে চায় না, ঝগড়া করতে চায় না, চুরি করতে চায় না, কিন্তু বাধ্যতামূলক করে ওরা, কিন্তু ওরা শান্তিতে থাকতে চায়। তো আমরা শান্তির সিম্বল রেখেছি এবং পবিত্রতা। ভারতীয় প্রত্যেকটা ব্যক্তি পবিত্রতা হয়ে সবসময় ওখানে যায়, গ্রাম থেকে শহরে যায়, শহর থেকে বিদেশে যায়, তো পবিত্রতা হয়ে যায়, এরকম অপবিত্র হয়ে যায় না। যারা এরকম অজ্ঞানী তারা এরকম কিছু সমাজে পবিত্র থাকবে, মানে সেরা থেকেই যাবে। তো আমাদের এই উদ্দেশ্য হচ্ছে, সাদার উদ্দেশ্য হচ্ছে আমরা শান্তিতে জীবনযাপন করতে চাই, কাউকে অশান্তিতে রাখতে চাই না, আমরা শান্তিপূর্ণভাবে সমস্ত কাজ সমস্ত নিয়মকানুন মেনে চলতে পারি, সেই হিসাবে আমাদের এখানে সাদা সিম্বল রাখা হয়েছে। এবং তার সঙ্গে পবিত্রতা হিসাবে, মানে পবিত্র মানে কি, সৎ হিসাবে থাকতে চাই, কারোকে চুরি করে ডাকাতি করে আমরা খেতে চাই না, এটা বোঝানো হয়েছে যে সৎ পথে ইনকাম করো, যদিও 1 টাকা হয়, অসৎ পথ থেকে দূরে থাকো, যদিও 1000 টাকা হয়, সেটাই বোঝানো হয়েছে এই সাদা সিম্বলে। পবিত্রতা মানে কি, ইমানদারিতে তুমি টাকা পয়সা ইনকাম করো, সেটা বোঝানো হয়েছে। তারপরে আমরা চলে আসি হচ্ছে সবুজ। আমরা সবুজ কালার মানে কি হচ্ছে, সবুজ মানে আমাদের ভারতবর্ষ হচ্ছে সবুজে ভরা। সবুজ মানে কি, আমরা যেখানে যা কিছু আমরা উৎপাদন করার চেষ্টা করব আমাদের হবে, তার জন্য আমাদের সবুজ, আমাদের মাঠ দেখব সবুজ, জঙ্গল দেখব সবুজ, আমরা সবুজকে আমরা প্রকৃতি হিসাবে আমরা ধরে নিয়েছি। তো যেমন হচ্ছে সবুজকে আমরা কর্মশক্তি, সবুজকে উৎপাদন করতে গেলে যেমন ধান গম এগুলো হচ্ছে মাঠে মানে ফসল, সবুজ আমরা তার জন্য জাতীয় পতাকায় সবুজ রেখেছি। আমরা কর্ম, আমরা কাজ করতে ভালোবাসি, চাষ করতে ভালোবাসি, মানে তার জন্য আমাদেরকে আমাদের কর্মশক্তি এবং জীবনযাপনের ধারা প্রবাহের জন্য সবুজ ব্যবহার করা হয়েছে। সবুজ মানে কি, সবুজ মানে বলছে কি, কর্মশক্তিতে আমাদেরকে ধ্যান দিতে হবে, সৎ পথে কাজ করতে হবে, সেই কথা বলা হয়েছে। এই 3টি কালারের মানে হচ্ছে এটা। আর মাঝখানটায় আছে সম্রাট অশোকের চক্র, যার সম্রাট অশোকের চক্র, সম্রাট অশোকের চক্র, এবং এই অশোকের চক্রতে 24টি তীর আছে। এই 24টি কি আছে? তীর। দেখো 24টি তীরের অর্থ হচ্ছে, 24টি তীর মানে আমাদের দেশ 24 ঘন্টা, দেখো কোনো এটিএমে যদি যাও তো 24/7 লেখা থাকে। 7 মানে কি সপ্তাহ, আর 24 মানে কি ঘন্টা, মানে সব সময় খোলা থাকবে। তার জন্য আমাদের দেশ বলছে 24 ঘন্টা কাজ করবে দেশের উন্নতির জন্য। দেশের উন্নতি যখন হবে তখন নিজের উন্নতি হবে, আর দেশের যদি উন্নতি না হয় তো নিজের কোনো উন্নতি হবে না। তো দেশের উন্নতির জন্য 24 ঘন্টা আমাদের দেশ সৎভাবে ইমানদারভাবে কাজ করবে। জাতীয় পতাকায় কি সুন্দর মেসেজ দিয়েছে। এই মেসেজকে কিন্তু আমাদের প্রাকৃতিক মানে আমাদের বাস্তবে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। কিন্তু এই চক্রের অর্থ কি? এই চক্রের অর্থ হচ্ছে এখানটায় একবারে স্পষ্ট বলে দিয়েছে, অর্থ হচ্ছে ক্ষমা। আমরা কেউ যদি অপরাধ করে তো আমরা আমার পকেট থেকে কেউ 100 টাকা 500 টাকা বা হাঁস মুরগি গরু ছাগল যদি চুরি করে নেয়, তারপরে যদি ধরা পড়ে যদি, তাকে কিন্তু আমরা ক্ষমা করে দিই। তো এরকম উদাহরণ হিসেবে দিলাম, এরকম নয় যে প্রত্যেকবার ক্ষমা করে দেব, কিন্তু আমাদেরকে বলা হয়েছে ছোট বাচ্চা হোক কোনো ভুল কাজ করেছে যদি, তাকে ক্ষমা করে দাও। বড়রা যদি কোনো মানে অজ্ঞানতা, যার জ্ঞান নেই, ছোটদেরকে কিছু বকেছে, তাকে ক্ষমা করে দাও। এই ক্ষমার কথা বলা হয়েছে এই অশোক চক্রতে। এখন যে ক্ষমা। 2 নম্বর হচ্ছে ছোট বাচ্চাদেরকে ভালোবাসার কথা বলা হয়েছে, বড় যারা আছে তাদেরকে সম্মান দেওয়ার কথা বলা হয়েছে, নিজের সমজড়িকে ভালোভাবে মিলেমিশে প্রেমের সঙ্গে থাকার মেসেজ দেওয়া হয়েছে, প্রেমের সঙ্গে থাকার মেসেজ দেওয়া হয়েছে। আর 3 নম্বর হচ্ছে উন্নতি।
উন্নতি কখনই করবে উন্নতি যখনই শিক্ষিত হবে, শিক্ষিত হওয়ার পর নিজের জন্য উন্নতি করবে, তার সঙ্গে সঙ্গে দেশের জন্য কিছু উন্নতি করতে হবে। যেমন তোমাকে কোনো কিছু তুমি একটা প্রফেশন ভালোবাসো, শিক্ষা ভালোবাসো, পড়াতে ভালোবাসো, তো নিজের জন্য তুমি তো পড়েছো, এবং সমাজের উন্নতির জন্য তাদেরকে পড়ানো উচিত, সেই উন্নতি তোমার করা উচিত। তার জন্য উন্নতির কথা বলা হয়েছে। তার হচ্ছে প্রগতি, মানে আস্তে আস্তে ধীরে 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 কাজ তোমাকে করে যেতে হবে, এটাই বলা হয়েছে। এরকম একদিনে কোনো কিছু কাজ সফল হবে না, আস্তে 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 কাজ সফল হবে, এবং তোমাকে সেটা ধীরে ধীরে সময়ের সঙ্গে তাল মিলিয়ে করতে হবে। এতগুলি মেসেজ কিন্তু আমাদের জাতীয় পতাকাতে কিন্তু দিয়েছে, আমরা বুঝতে পারলাম। কিন্তু আমরা সমাজ আমাদের বিগড়ে গেছে। কীরকমভাবে বিগড়ে গেছে? গেরুয়া পতাকা মানে হচ্ছে যে ভগবানের পতাকা মনে করে, আর সাদা পতাকা মানে হচ্ছে মুসলমানের পতাকা মনে করে। এটা কিন্তু একটা ভুল ধারণা। দেখো, গেরুয়া তো বললাম তোমাকে সহ্য ত্যাগ, যে গেরুয়া জামা কাপড় পরে সহ্য করতে পারে না, ত্যাগ করতে পারে না, ওর গেরুয়া জামা কাপড় পরার কোনো মানে হয় না। তার চেয়ে বলো ও লাল ডেঞ্জার, লাল মানে কি? ডেঞ্জার। তো লাল জামা কাপড় পরে টাংনি নিয়ে ঘুরে বেড়া উচিত, হয়ে গেল। আর যে সাদা পাঞ্জাবি পায়জামা পরে যদি সে মুসলিম, আমি কোনো কমিউনিটি আমি নাম করবো না, সে সাদা পাঞ্জাবি পরে যদি শান্তির কথা না বলতে পারে, সবসময় পবিত্রতা হয়ে না থাকতে পারে, অশান্তির কথা বলে, ওকেও লাল জামা কাপড় পরে নেওয়া সবসময় ওকে দেখে মনে করবে ডেঞ্জার আসছে, সরে যাও, এটা মনে করতে হবে। এটা কোনো ধার্মিক কালারের নয়। এবার আমরা পতাকা সম্পর্কে বেসিক ব্যবহারের জিনিস আমরা জানবো, সেটা আমাদের জানা প্রত্যেকের দরকার। যেমন হচ্ছে আমরা যে জাতীয় পতাকা যেটা হচ্ছে জাতীয় পতাকা, এই জাতীয় পতাকা কি বলছে দেখো, জাতীয় পতাকার আমরা কেউ অবমাননা করব না, কেউকে আমরা অসম্মান করব না। আমরা সব সময় জাতীয় পতাকা সেখানে দেখব আমরা সম্মান করব আমাদের দেশের পতাকা। চাহে তোমাকে দেশ তোমার জন্য কিছু করুক আর না করুক, দেশের জন্য তোমাকে কিছু করে যেতে হবে, কারণ তুমি এই দেশে জন্ম নিয়েছো, তার জন্য তোমাকে কিছু করা বাধ্যতামূলক। দেশে কিন্তু জাতীয় পতাকার কোনো বিরোধিতা করা যাবে না, অপমান করা যাবে না, 1 নম্বর বলা হলো। 2 নম্বরে হচ্ছে যে গেরুয়া, এই যে দেখছো গেরুয়াটা সর্বদা কিন্তু উপর দিকে থাকবে। এই গেরুয়া যে কালারটা আছে সর্বদাই উপর দিকে থাকবে, নিচু দিকে রাখা যাবে না। 2 নম্বর হলো। তাহলে 1 নম্বর আমরা যদি দেখি, 1 নম্বর আমরা অপমান করতে পারবো না, অপমান পারা যাবে না। 2 নম্বর হচ্ছে গেরুয়া, গেরুয়া সবসময় অনেস্ট উপরের দিকে থাকবে। এবার 3 নম্বরে যদি আমরা আসি, পতাকা যদি মিছিলে, 3 নম্বরে আমরা দেখব যদি কেউ যদি মিছিলে যদি যায়, মানে সেনারা যদি মিছিল থাকে প্রেড করার সময় কিন্তু ওদের নির্দিষ্ট স্থান যেতে হয়, ওরা কি করে এরকম হয়ে রাখে, আর যে ডান হাতটা আছে সেটা এরকমভাবে উপরের দিকে ধরে। যারা এনসিসি করে আছে তারা জানবে 1 2 1, এমনি করে কিন্তু পতাকা উত্তোলন করার সময়, এরকম প্যারেড ম্যাচ করার সময় এমনি করে করে যেতে হয়। এটা হলো কিন্তু আর্মিদের জন্য। কিন্তু সাধারণ মানুষদের জন্য কি হবে? সাধারণ মানুষদের জন্য বলা হয়েছে যদি কোনো আন্দোলন করতে হয়, তাহলে ওই আন্দোলনের মধ্যে সবথেকে যোগ্য ব্যক্তির হাতে জাতীয় পতাকা থাকা উচিত। এরকম নয় যে মদ গেজা খেয়ে বেড়াই, মানে ঘুষ খেয়ে বেড়াই, 2 নম্বরই টাকা ইনকাম করে, ওর হাতে জাতীয় পতাকা ধরিয়ে দেওয়া হবে, এরকম কথা কিন্তু বলা হয়নি। বলা হচ্ছে সৎ, জ্ঞানী, মানে ওর ভিতরে সমস্ত রকমের কোয়ালিটি থাকা দরকার, যেটা দেশের প্রতি জাতীয় পতাকা করতে বলেছে, তাহলে কিন্তু ওকে আন্দোলনে জাতীয় পতাকা ও বহন করতে পারবে। কিন্তু শর্ত দেওয়া হয়েছে, সে যদি এরকমভাবে নিয়ে যেতে পারে তো ভালোই, ডান হাতটা উপরে, আর ও যদি চায় তো সামনে, সবসময় আন্দোলনের সামনে থাকবে। আন্দোলনের কি থাকবে? সামনে। এবার আন্দোলন তো এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়, 1 কিলোমিটার হয়, 2 কিলোমিটার হয়, 5 কিলোমিটার হয়, সে তখন ও যদি এরকম করে সামনে নিয়ে যায়, ও তখন তো হেপসে যাবে হাতটা। তখন কি করতে পারে, ও আন্দোলনের সময় এরকম করে পেছন দিকে সামনে রেখে ওগাতে পারে। তাহলে ওগালে কি হবে, আস্তে আস্তে, কিন্তু ধ্যান রাখতে হবে যে জাতীয় পতাকাটা যেমন এরকমভাবে যেমন কুঁচকে না থাকে, কুঁচকে না থাকে, সো এইরকমভাবে থাকতে হবে। বুঝতে পারলাম 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট বুঝতে পারলাম। এরপরে আমরা 4 নম্বর পয়েন্ট, আমরা কি বুঝতে পারলাম তো, আমাদের সব থেকে 3 নম্বর পয়েন্টে যোগ্য ব্যক্তিকে রাখতে পতাকা দিতে হবে। যোগ্য ব্যক্তিকে পতাকা দিতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে পতাকা বহন করার সময় কুঞ্চিত করে রাখা যাবে না।
কুঞ্চিত করে রাখা যাবে না, সবসময় কি করতে হবে, এরকমভাবে সোজা করে রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট, কুঞ্চিত করে রাখা যাবে না। কুঞ্চিত করে রাখা যাবে না। 4 নম্বর পয়েন্ট হলো। 5 নম্বর পয়েন্ট হচ্ছে জাতীয় দেখো 5 নম্বর পয়েন্টের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জাতীয় পতাকা। আমাদের জাতীয় পতাকা, এটা হচ্ছে আমাদের জাতীয় পতাকা সব সময় কি থাকবে, উপর দিকে থাকবে। সব সময় কি থাকবে, উপর দিকে। এবার মনে করো এখানটায় এটা আমাদের দেশের একটা পতাকা, আমাদের দেশের পতাকা এটা, আমাদের দেশের পতাকা এটা। এবার যদি আমার দেশের পতাকার সঙ্গে কোনো পার্টি, সে যে কোনো পার্টি হতে পারে, ভারতবর্ষে 300-র বেশি পার্টি আছে, এই পতাকার মধ্যে এবার এই পতাকাটা, এবার আমাদের যে ভারতের জাতীয় পতাকা আছে এখানটায়, জাতীয় পতাকার যদি সব থেকে উপরে পার্টির পতাকা রেখে দিই তো আমাদের দেশের অসম্মান হবে। তার জন্য বলা হয়েছে যখনই দেশের কোনো পার্টির পতাকা থাকবে তখন কিন্তু এর পতাকাটা সবসময় নিচে থাকতে হবে, এরকম করে নিচে থাকতে হবে, এরকম করে নিচে থাকতে হবে, যতগুলি পতাকা লাগাতে পারবে। কিন্তু বলা হয়েছে যে পতাকাটি ডান দিকে রাখতে হবে, এবার উঁচু করে রাখতে হবে। এবার এটা একটা পার্টি হলো। এবার মনে করো যে বিদেশ থেকে, যেমন রাশিয়া থেকে ভ্লাদিমির পুতিন এসছে ভারতের সঙ্গে, বিদেশ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে বা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে। এবার ওর সামনে যদি আমরা জাতীয় পতাকাকে, যদি ওর দেশের জাতীয় পতাকা যদি আমরা রাখি এবং যদি আমরা নিচু করে দিই, এরকমভাবে নিচু করে দিই, তাহলে ওই দেশের যে প্রেসিডেন্ট আছে ভ্লাদিমির পুতিন, তাকে অসম্মান করা হয়েছে। তার জন্য বলা হয়েছে যে তার পতাকা, মানে ভারতের পতাকা সবসময় কি থাকবে, ডান দিকে থাকবে, এবং ডান দিকে থাকবে এবং ওর পতাকা তার পাশে বসানো। যে কোনো দেশ দেখবে এই দেশের সঙ্গে ওই দেশের পতাকা, মানে যে দেশ থাকবে সে দেশের পতাকা ডান দিকে থাকে, তার পতাকা বাঁ দিকে থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের পতাকা, এবং এই পাশ থেকে চলে আসবে বাঁ দিকের পতাকা, চলে আসবে রাশিয়ার পতাকা। তাহলে এরকমভাবে কিন্তু পতাকা রাখা যাবে। বুঝতে পারলাম? তাহলে 5 নম্বর পয়েন্ট পতাকা সম্বন্ধে রাখলাম। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, 6 নম্বর যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, একই লাইনে বলে দিলাম 6 নম্বর হলো। 7 নম্বর হচ্ছে একই লাইনে যদি পতাকা অনেকগুলো থাকে তো কি থাকবে, ভারতীয় পতাকা বাঁ দিকে থাকবে, বাঁ দিকে থাকবে। বুঝতে পারলাম? 7 নম্বর যেটা হচ্ছে যে 7 নম্বর, 7 নম্বর তো হলো। 8 নম্বর হচ্ছে যে সাধারণত গুরুত্বপূর্ণ একটা তথ্য বলছি, সাধারণত যে সমস্ত, যখন কোনো বিডিও অফিসে যাবে বা এসডি অফিস, ডিএম অফিস, বড় বড় অধিকারী বা বড় বড় অফিসারের অফিসে যাবে যখনই, তখন এরকম করে দুটো পতাকা থাকে। একটা পতাকা কিন্তু কোনো অফিস বা অফিসারের রুমে থাকে না, বা কোনো এমএলএ এমপির রুমে থাকে না। তখন কি থাকে, টেবিল বেঞ্চে এরকম করে তখন কিন্তু দুটো কিন্তু পতাকা থাকে। দুটো পতাকা থাকে, যদি এরকম করে থাকে যদি, তাহলে কিন্তু রাখা যাবে। দুটো পতাকা যদি এরকম করে থাকে তাহলে কিন্তু রাখা যাবে। তাহলে এরকমভাবে কুঞ্চিত করে দুটো পতাকা রাখা যাবে, কিন্তু একটা পতাকা সবসময় অলওয়েজ সোজা করে রাখতে হবে। এটা বুঝতে পারলাম। এটা ক নম্বর পয়েন্ট হলো? 8 নম্বর পয়েন্টে শুধু খালি দুটো পতাকা দেখা যাবে, দুটো পতাকা, কিন্তু একটু টেড়াভাবে রাখা যাবে। 9 নম্বর পয়েন্টে দেখো, দেশের যদি দেশের যদি কোনো মহান ব্যক্তি, সে ভারতের প্রধানমন্ত্রী হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে, বিদেশ মন্ত্রী হতে পারে, বা কোনো মানে এমন কিছু প্রাইজ পেয়েছে, ভারতবর্ষের খুব উন্নতি করেছে কোনো শিল্পপতি বা কোনো কিছু, তো সে যখনই মারা যাবে তখন কিন্তু পতাকা এরকমভাবে একটু ঝুঁকে যাবে, কারণ দেশ থেকে একটা রত্ন চলে যাচ্ছে, তার জন্য একটু পতাকা ঝুঁকিয়ে সম্মান করা হবে। এবার কি, তার জন্য যদি দেশে আরেকটা, এটা বুঝতে পারলাম, দেশের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি, মানে সে প্রধানমন্ত্রী হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে, বা এক্স প্রধানমন্ত্রী বা আগের যারা মানে কার্যকাল, যেমন হচ্ছে মনমোহন সিং যদি মারা যায় মনে করো, বা রাষ্ট্রপতি যদি মারা যায়, তখন কিন্তু এরকমভাবে পতাকা একটু নিচু হয়ে যাবে। তাহলে মহান ব্যক্তি, মহান ব্যক্তি। আর একটা হচ্ছে যে 10 গুরুত্বপূর্ণ এখানটায়, যখনই দেশের আর্থিক সংকট বা দেশের বিরাট পরিবর্তন হচ্ছে, ভয়ানক ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেমন মনে করো এখন 2025-এ রাহুল গান্ধী একটা ভোট স্ক্যামের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু দিয়ে দিল। এটা কি, যদি প্রধানমন্ত্রী যদি চুরি করে যদি ভোটে জিতেছে, তাহলে দেশের জন্য কত বড় ক্ষতি হতে পারে।
তখন কিন্তু পার্লামেন্টে, সংসদে, আমাদের সুপ্রিম কোর্টে হতে পারে, তখনই এই পতাকাটা কিন্তু উল্টোভাবে হবে। উল্টো মানে কি, এই যে গেরুয়া কালারটা আছে নিচু দিকে চলে আসবে, সবুজ কালারটা উপর দিকে চলে যাবে। মানে দেশের যদি কোনো ভয়ানক ক্ষতি হয়, মনে করো একটা এমন বান এলো পুরো ভারতবর্ষের মধ্যে 70% জলে ডুবে গেল, তখন একটা দেশের ক্ষতি হলো, তখন কিন্তু জাতীয় পতাকা উল্টো হয়ে যাবে। উল্টো মানে কি, এরকমভাবে উল্টে যাবে না, এই যে গেরুয়া কালারটা আছে এটা নিচের দিকে চলে যাবে, নিচের দিকে চলে যাবে, আর সবুজ কালার যেটা আছে সেটা কিন্তু উপর দিকে চলে আসবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। এবার আর কিছু তথ্য আছে, যেমন হচ্ছে গুরুত্বপূর্ণ সম্পর্ক তথ্য। আমরা জাতীয় পতাকা তো আমরা দেখলাম, জাতীয় পতাকা এটা হচ্ছে যে পতাকা পতাকা হবে 3:2। এই জাতীয় পতাকা যেটা আছে উপরটা 3 থাকবে, নিচেটা 2 থাকবে। মানে বুঝতে পারছো, এটা উপরটা যদি 3 ভাগ হয়, নিচেটা হবে 2 ভাগ। তাহলে নিচেটা যদি উপরটা যদি 9 ভাগ হয়, মানে 9 ফুট হয়, তো এটা হবে 3 ফুট। তো সেটাই বলা হয়েছে, মানে আমার মিস্টেক হলো একটু, যদি উপরটা যদি 9 ফুট হয় তো নিচেটা হবে 6 ফুট হবে, এরকম হিসাবে বলা হয়েছে। তাহলে এটা মনে করো এটা 3 ফুট, তো নিচে এই দিকটা আছে কি 2 ফুট লম্বা প্রস্থ বলা হয়েছে। এবার পতাকার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে ভারতে কবে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। ভারতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, আমি একটু মানে ইরেজার করব, মিটাবো। ভারতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল কবে প্রথম? ভারতের মধ্যে কলকাতায় পার্সিয়ান বাগানে 1906 সালে 7 আগস্ট কলকাতা পার্সিয়ান বাগানে 1906 সালে 7 আগস্ট প্রথম পতাকা উত্তোলন করা হয়েছিল ভারতের মধ্যে। মেলা পরীক্ষা কিন্তু কোশ্চেন করে দেয়, ভারতের মধ্যে জাতীয় পতাকা কবে প্রথম উত্তোলন করা হয়েছিল? 1906 সালে 7 আগস্ট। শর্ট কোশ্চেন হয়ে গেল। এবং ভারতের বাইরে কবে প্রথম এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল? এটাও ঠিক ধ্যান রাখবে, এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। গুরুত্বপূর্ণ মানে মোস্ট গুরুত্বপূর্ণ। 1907 এর হচ্ছে জার্মানিতে হয়েছিল। জার্মানিতে 1907 সালে হচ্ছে 22 আগস্ট মাদাম ভিখাজি কামা ভারতীয় স্বতন্ত্রনীয় জনক বলা হয়। তাহলে ভারতের বাইরে জার্মানিতে 1907 সালে 22 আগস্ট জাতীয় পতাকা যখন উত্তোলন করে দেয়, তখন এই জাতীয় পতাকার দিকে তাকিয়ে থাকেনি, দেখে যে জাতীয় পতাকাটা কার, কোন দেশের, যে দেশ গোলাম ছিল সেই সময়, দেখে এটা, তখন বলে এটা হচ্ছে ভারতীয় পতাকা। তখন থেকে ম্যাডাম ভিকাজি কামাকে ভারতীয় স্বতন্ত্র নীতির জনক বলা হয়। বুঝতে পারলাম। সেই পতাকার মধ্যে কিন্তু বন্দে মাতরম লেখা ছিল, আর সেই পতাকার কিন্তু রং আলাদা ছিল। সেই পতাকার রঙে ছিল হলুদ, ছিল সবুজ, ছিল আর লাল ছিল। কি ছিল? হলুদ, আর সবুজ, লাল, হলুদ আর সবুজ। আর সেই পতাকায় কি লেখা ছিল? বন্দে মাতরম। বন্দে মাতরম লেখা ছিল। গুরুত্বপূর্ণ তথ্য। এরপরে আমরা দেখব যে আমাদের সাধারণ মানুষের জন্য কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করা বারণ ছিল এবং কি বলা হয়েছিল, ছুটির দিন ছাড়া জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না। এর জন্য সুপ্রিম কোর্টে কেস যায় কংগ্রেস সংসদ, যার নাম হচ্ছে নবীন জিলেন্দার।
নবীন জিলেন্দার সুপ্রিম কোর্টে কেস করে, সুপ্রিম কোর্টের কেসে রায় আসে এবং সেই রায়ের তুলনায় আমরা কি করি যে সাধারণ মানুষের জন্য প্রতিদিন পতাকা উত্তোলন করতে পারে এবং এটি হয় 2002 সালে 6 জানুয়ারি 2002 সালে 6 জানুয়ারি কি করে সাধারণ মানুষের জন্য, সাধারণ মানে আমরা সাধারণ মানুষের জন্য পতাকা উত্তোলন করার কিন্তু রায় চলে আসে এবং সাধারণ মানুষ পতাকা উত্তোলন করতে পারে প্রতিদিন। কিন্তু প্রথমে কিন্তু আইন ছিল না যে সাধারণ মানুষ মানে এরকম সরকারি দপ্তরে হবে, কিন্তু ছুটির দিন ছাড়া অন্য দিন কোনো দিন লয়, কিন্তু এই আইনে বলে তুমি বাড়িতে প্রত্যেকদিন পতাকা উত্তোলন করতে পারো। তারপরে কিন্তু আবার একটা আইন আসে, সেই আইনটা হচ্ছে 2009 সালে 22 জানুয়ারি 2009 সালে 22 কি জানুয়ারি তো 22 ডিসেম্বর 2009 সালে 22 ডিসেম্বর কীরকম আইন আসে যে আমাদের জাতীয় পতাকা আছে, আগে কিন্তু আমাদের পতাকা উত্তোলন হতো সকালবেলায় সূর্য যখন উঠতো তখনই, এবং পতাকা নামিয়ে নেওয়া হতো যখন সূর্য যখন অস্ত যায় বা ডুবতে যখন যাবে সন্ধ্যের আগে আমাদেরকে পতাকা নামিয়ে নিতে হবে, এই নিয়ম ছিল। কিন্তু 2009 সালে 22 ডিসেম্বর একটা নতুন নিয়ম আসে যে জাতীয় পতাকা রাত্রিবেলাতেও কিন্তু উত্তোলন করা যেতে পারে, কিন্তু শর্ত লাগিয়ে দেয়। শর্ত কি? জাতীয় পতাকাটি কিন্তু 100 ফুট উপরে উড়াতে হবে, মানে উপরে উঠিয়ে উত্তোলন করতে হবে, একটি শর্ত। আর সেখানে কিন্তু আলোর ব্যবস্থা করতে হবে, এরকম নয় যে তুমি জাতীয় পতাকা উত্তোলন করছো অন্ধকারে আমার দেশের জাতীয় পতাকা থেকে যাবে, এবং অন্ধকারে থাকা কিন্তু আমাদের দেশকে অপমান করা। আমাদের যে সমস্ত ভারতীয় যেমন হচ্ছে ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, মানে মাস্টারদা সূর্য সেন, হচ্ছে সুভাষচন্দ্র বোস দেশের জন্য প্রাণ দিয়েছে, এদেরকে অপমান করা হবে। তার জন্য আমাদেরকে এই 100 ফুট ওপরে আলোর ব্যবস্থা করতে হবে, যেমন আমার দেশের পতাকা দূর থেকে আমরা দেখতে পাই। তাহলে আমরা এতগুলো টপিক আমরা জাতীয় পতাকা সম্বন্ধে জানলাম। এই জাতীয় পতাকা সম্পর্কে আমাদের সকলের জানা উচিত। এরকম নয় যে কাউকে কোনো ধর্মের সঙ্গে কোনো রঙে আমরা মিলিত করে দেব, বা কোনো রিলিজন বা কোনো আমরা কাড়াকাড়ি করব, এরকমভাবে আমরা করব না। রং কাড়াকাড়ি করে কী হবে? আমরা তো ফলকে ভাগ করে নিয়েছি, খেজুর খাবে মুসলিম, ডাব খাবে হিন্দু, তো আমরা জাতীয় পতাকার রঙকে কেন ভাগ করব? আমাদের দেশের পতাকা পুরো বিশ্বের পতাকার থেকে আলাদা, আমাদেরকে মেসেজ একটা জাতীয় পতাকা থেকে অন্য রকম মেসেজ দেয়, সেই মেসেজ আমরা ফলো করতে হবে আমাদেরকে। আর সমাজের যে জাতীয় পতাকা আমরা উত্তোলন, সেই সম্বন্ধে আমরা কিন্তু জ্ঞান রাখলাম। তো তোমাদের ৭৯তম স্বাধীনতা দিবসের অনেক তোমাদেরকে শুভেচ্ছা থাকলো, এবং স্বাধীনতা দিবস মানাও, কিন্তু এরকম নয় যে স্বাধীনতা দিবস পার হয়ে গেল মানে দেশ স্বাধীন করলাম, তো তোমাদেরকে সমাজকেও স্বাধীন করতে হবে। সমাজ যেখানে উল্টাপাল্টা কাজ করছে সেখানটায় সঠিকভাবে ভালো কাজ করার নিয়মকানুন শিখে দিতে হবে, কারণ নিয়মকানুন না জানলে পরে সমাজে উল্টাপাল্টা কাজ হবে, আর সেটার জন্য কিন্তু আমরা সবসময় প্রস্তুত থাকব। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। কিন্তু তার আগে আমি বলে দিই, যদি আমার ভিডিওর মধ্যে কোনো যদি অড মিস্টেক হয় বা বানান ভুল হয়, তোমরা ফার্স্ট কমেন্টে জানিয়ে দেবো, আমি কমেন্ট দেখে আমি সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ।